Am I audible now? Am I audible? Dr. Shankar, am I audible now? In the handset now. Watching? আমি কি শুরু করব আজকে? শাহানা, আমি শুরু করব? অসুবিধে হলে ফোন করে আমি তাহলে শুরু করছি। আমি যেটা নিয়ে আজকে বলবো একটু, bring them on camera. Which one? Bring them on camera? Am I not on camera? I do not know. Yes sir. Okay. আজ একটু কথা বলবো, এটা হচ্ছে আমি আজকে ভারতবর্ষের লাস্ট 100 বছরে, বিশেষ করে লাস্ট 70 ইয়ার্সের অনেকগুলো হাই লেভেল মার্ডার্স হয়েছে, হাই লেভেল মিস্টেরিয়াস ডেথস হয়েছে। এইগুলো নিয়ে ডিসকাস একটু করব। তার কারণ এগুলো আমার মনে হয় নেতাজি মিস্ট্রিকে বুঝতে গেলে এর অ্যাঙ্গেলগুলো বোঝার দরকার। দিন কয়েক আগে জেনারেল বিপিন রাওয়াত মিস্টেরিয়াস ক্র্যাশের মধ্যে মারা গেলেন, শহীদ হলেন। ফার্স্ট আমাদের সিডিএস এক্স আর্মি চিফ, ভারতবর্ষের আর্মি সেট আপের মেজর চেঞ্জেস উনি করে গেছেন এবং উনি ওয়ান অফ দ্য ভেরি অনেস্ট জেনারেলস। এবং ভারতবর্ষের আর্মিতে পারচেজ সেকশনে যে করাপশন দশকের পর দশক ছিল, অনেকটাকেই করাপশন ফ্রি করতে পেরেছেন। এবং ভারতবর্ষের ইউনিফাইড কমান্ডের আন্ডারে আনা, যেটা পৃথিবীর বিভিন্ন অ্যাডভান্স কান্ট্রিতে আছে, যেটা আগে পলিটিক্যাল হেডস অফ দি কান্ট্রি করতে সাহস পায়নি ভয়ে, এবং ভেতর থেকেও আপত্তি ছিল আর্মির মধ্য থেকে, কারণ এই বিভিন্ন সেকশনস ডিভাইডেড হয়ে থাকলে বিভিন্ন পারচেজের সুবিধে করাপশন করা যায়, আর ইউনিফাইড কমান্ড হলে সেইটা অসুবিধে বিভিন্ন কারণে। হি রেভলিউশনারাইজড দিস সিস্টেমস অফ পারচেজ অফ কনজিউমার গুডস, ইভিন দ্য আর্মস, একটা সিস্টেমের মধ্যে আনা, ইউনিফাইড কমান্ডের মধ্যে আনা। অ্যান্ড হি ওয়াজ এ পিপলস জেনারেল। এবং ভারতবর্ষের এনিমি কোন কোন ফ্রন্টে আছে, হি ওয়াজ ভেরি ভোকাল। ভারতবর্ষের উত্তর ফ্রন্ট চায়না, পশ্চিম ফ্রন্ট পাকিস্তান, এবং ইনসাইড ইন্ডিয়া যে এনিমিজগুলো বসে আছে এদের সম্বন্ধে দেশবাসীকে ওয়ার্নিং দিয়েছেন। এই কথাগুলো এত প্রকাশ্যে এর আগে বোধহয় কোনো জেনারেল বলেননি। এবং সেই সঙ্গে আর্মির মধ্যে যে ঘুঘুর বাসাগুলো ছিল সেখানে উনি হাত দিয়েছেন, ভেঙেছেন। এবং এইখানে একটা রহস্য আছে, এবং এখন মনে হয় উনি এরকম আউটস্পোকেন হওয়ার জন্যই কি ওনার এই রহস্যজনক মৃত্যু হলো, নাকি এই ক্র্যাশের মধ্যে শহীদ হতে হলো, না এটা সিম্পল অ্যাক্সিডেন্ট। ইনিশিয়ালি যখন অ্যাক্সিডেন্টের খবরটা আসে তখন ইনিশিয়ালি আননেসেসারি একটা ফোবিয়া সৃষ্টি করা জাতির মধ্যে, বা একটা কনস্পিরেসি থিওরিকে ডেভেলপ করার থেকে বারণ করার জন্য ইনিশিয়ালি একটা বলেছিলাম, ইট মে বি অ্যান অ্যাক্সিডেন্ট, মে বি সামথিং এলস। কারণ পরবর্তীকালে কতগুলো তথ্য বেরিয়ে এসছে, সেই তথ্যগুলো বিভিন্ন মিডিয়াতে, কিন্তু তথ্যগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোথাও কিন্তু সার্টিফাই করেনি, অ্যাসিউমিং হোয়াট এভার ডকুমেন্টস হ্যাজ কাম আউট, এ থেকে কিছু অ্যানালাইসিস করা যাক। আমি একটা জিনিস বলেছিলাম, জাতির জীবনে মাঝে মাঝে কিছু
ট্র্যাজেডি আসে, অ্যাক্সিডেন্ট আসে, যেগুলো আমাদের ডিটেলসে মনে রাখা উচিত, ডিটেলসে ডিসকাশন করতে হয়, মনে রাখতে হয়। কিন্তু অনেক সময় অনেক ট্রুথকে বলতে নেই, প্রকাশ্যে বলতে নেই, কারণ তাতে জাতির লাভের থেকে ক্ষতি বেশি হয়। রাদার আমাদের ইনসাইডে আমাদের প্রিপেয়ার থাকতে হয়। আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনার বাড়িতে আপনার মেয়ে বা ছেলের একটা বিয়ে দিচ্ছেন, অ্যারেঞ্জ করছেন, বাড়ির মধ্যেই কেউ না কেউ সে ভাঙচি দিচ্ছে, স্যাবোটেজ করছে। আলটিমেটলি আপনার একটা বিয়ের সেটেলমেন্ট হলো, ছেলে বা মেয়ের বিয়ে অ্যারেঞ্জ হলো। সেই বিয়ের ফাংশানে আপনি কি সে রিলেটিভকে ডাকবেন না? প্রস অ্যান্ড কনস ভাবুন। আরেকটা জিনিস, শত্রুকে ডিটেক্ট করলেই, সবসময় স্পিক আউট করলে আপনার লাভ হবে না ক্ষতি হবে, এটাও ভাবার দরকার আছে। আর অনেক সময় সব কিছু কি স্পিক আউট করা সম্ভব? উচিত? আপনার নিজের স্ট্র্যাটেজি কি বলে? তাতে আপনার মিশন দিকে জার্নি হ্যাম্পার হবে না সুবিধে হবে, এগুলো বোঝার দরকার আছে। এটা কি দেশবন্ধু কি জানতেন না? গান্ধী কি এলিমেন্টস? সুভাষচন্দ্র কি জানতেন না গান্ধী কি এলিমেন্টস, নেহরু কি এলিমেন্টস? তবুও সেই সময় ভারতবর্ষের মধ্যে যখন ইংরেজ নাম্বার 1 এনিমি ইন দ্য লিস্ট অফ এনিমিজ, তখন সেই জায়গাটাতে আমি কি আরেকটা ওয়ার ফ্রন্ট খুলে ব্রিটিশকে নাম্বার 1 এনিমি না রেখে অন্য একটা ওয়ার ফ্রন্ট খুলে আমি যুদ্ধে এগিয়ে যাব? সুতরাং স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, এবার আমি ব্যাক করছি। আমি আবার ব্যাক করি আমাদের ফার্স্ট চিফ অফ দি ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াতের ব্যাপারে। দেখুন, যে মিডিয়াতে অ্যাসিউমিং দিস ভিডিও অফ 19 সেকেন্ডস, হোয়াট ইজ ইন দ্য ডোমেন অফ দ্য মিডিয়া, এই জায়গাটা কি দেখাচ্ছে? হেলিকপ্টারটা আসছে, দেখা যাচ্ছে 10-12 সেকেন্ড, তারপর একটা ছোট্ট হালকা ক্লাউডের মধ্যে হেলিকপ্টার ঢুকে গেল। জাস্ট আফটার ফিউ সেকেন্ডস দের ইজ এ সাউন্ড, সে সাউন্ডটা কি বোঝা গেল না, একটা সাউন্ড। তারপরে কয়েক সেকেন্ড পরে একটা হিউজ সাউন্ড অফ ফলিং এ হেভি বডি অনটু দ্য সয়েল। হ্যাঁ, এইবার অ্যানালাইসিসটা করুন। আর এবার আরেকটা ছবি দেখুন, আমরা সয়েলের থেকে যে ছবিগুলো বেরিয়ে এসছে, সেখানে ব্রোকেন পার্টস অফ দ্য হেলিকপ্টার একটা ডিসপার্সড হয়ে আছে একটা বড় জায়গার উপরে, এক জায়গায় কনসেন্ট্রেটেড নয়। তাহলে ব্যাখ্যাতে আসুন। এবার ব্যাখ্যাটা কি? তাহলে যদি হেলিকপ্টারটা পড়ে ভাঙত, ধরুন পড়ে ভেঙেছে, তাহলে কিন্তু সয়েলে পড়ার পর যদি ভাঙতো, তাহলে অল পার্টস এক জায়গাতে থাকতো, ডিসপার্স হয়ে থাকতো না। তাহলে এটা ভেঙেছে হোয়াইল ফলিং অর হোয়াইল ফ্লাইং, এই তো। এইবার দেখুন, এত অল্প সময়ে টোটাল ডিস্ট্রাকশন, ফ্র্যাগমেন্টেশন অফ দ্য হেলিকপ্টারটা কিসে হবে, যেটা রাশিয়ান মেড ডাবল ইঞ্জিনড এবং উই আর ফার্দার মডিফাইড দিস। এইটাতে এত অল্প সময় যদি ক্লাউড ইজ দ্য ক্রিমিনাল আর সামথিং এলস, সেখানে অ্যাসিস্ট্যান্ট পাইলট আছে, সেকেন্ড ইঞ্জিন আছে, অন্য রেডিও অপারেটরটা আছে, তারা তো কমিউনিকেট করবে রেডিও ওয়েভসে টু দ্য হেলিপ্যাড ফ্রম হোয়ার ইট হ্যাজ টেকেন অফ, or
They will try to communicate with the helipad to which they are going, where they are going to take on. But there is no communications. That means communication করারও জন্য কয়েক সেকেন্ড সময় ছিল না। Anyways, the black box has come. They'll give the mystery. তাহলে হোয়াট এভার ইজ হেভেন খুব অল্প সময়ে ঘটেছে। কি এমন করতে পারে? আইদার দ্য গ্যাসোলিন চেম্বার, ফুয়েল চেম্বার সেখানে ব্লাস্ট হয়েছে, অথবা সামথিং ইনসাইড হ্যাজ ব্লাস্টেড দ্য হোল হেলিকপ্টার। হাউ দ্যাট মে হ্যাপেন? আরেকটা জিনিস যেটা শুনছি, ওই সময় ওই রিজিয়নে ইলেকট্রিসিটি অফ হয়ে গিয়েছিল, ওই রিজিয়নে সারাউন্ডিং জোনসে। এটা মনে করা হচ্ছে একটা হিউজ ইলেকট্রোম্যাগনেটিক জ্যামিং করা হয়েছিল, যে ভেরি হাইলি সফিস্টিকেটেড থিং। তাহলে দ্যার ইজ সামথিং এলস। ইনিশিয়ালি ভাবা হয়েছিল ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, সিম্পল অ্যাক্সিডেন্ট, বাট নো, ইট ইজ সামথিং এলস। এইবার গভর্নমেন্টের ইন্টেলিজেন্স জানছে না পরবর্তীকালে অন পোস্টমর্টেম, এটা হতে পারে না। কিন্তু একটা জিনিস বলেছিলাম, সব কথা সব সময় বলা যায় না, তাতে জাতির উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। রাদার ইন দিস ক্রাইসিস, আওয়ার ন্যাশনাল ক্রাইসিস, দিস ফ্যাক্ট টু বি ইনভেস্টিগেটেড প্রপারলি, enemy must be identified and taken care of. We must remember these incidents so that in future, remember one thing, Bharatbharsher Prime Minister, Home Minister and some chief ministers and army heads are the targets of our foreign enemies and inside enemies. আমি এই বলে বিপিন রাওয়াতের ব্যাপারটা এড়িয়ে গেলাম। ইন আওয়ার ন্যাশনাল লাইফ দেয়ার আর মোমেন্টস হুজ ট্রুথ শুড বি আন্ডারস্টুড প্রপারলি, শুড বি রিমেম্বার্ড, বাট ক্যানট বি ডাইভালজড, ক্যানট বি স্পোকেন আউট। এইবার আমি আসছি কতগুলো ঘটনাতে। যেমন ধরুন দেশবন্ধুর মৃত্যু। দেশবন্ধুর বাড়ির লোকেরা পরবর্তীকালে কেউ মুখ খোলার সাহস পায়নি। একদম আমি অনেক পরে সিদ্ধার্থ শঙ্কর রায়কে একদম আমার সামনে দরজা বন্ধ করে কাঁদতে দেখেছি ফর মিনিটস। বাট দাসবাড়ির পরবর্তীকালে জেনারেশনসে কারো সাহস হয়নি মুখ খোলার। আপনারা দেখেছেন লালা লাজপত রায়কে কীভাবে লাঠি মেরে মারা হয়েছিল। তিলকের জেল ভারতের বাইরে, অসুস্থ শরীরে এসে মারা গেলেন। দেশবন্ধু তিলক লাজপত রায়ের লাল বাল পালের মৃত্যুর পরে ভারতবর্ষের রাজনীতিতে গান্ধীর অভিষেক হল। তারও পরবর্তীকালে সুভাষচন্দ্রের আরেকবার চেষ্টা করলেন কংগ্রেস প্ল্যাটফর্মটাকে ব্রিটিশ এজেন্টদের হাত থেকে জাতীয়তাবাদের হাতে নেওয়ার জন্য। বাট ব্রিটিশ ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ, মাইটি এনাফ টু কাউন্টার দ্যাট উইথ দ্য হেল্প অফ দি গান্ধী নেহরুজ। তারপরের ঘটনায় আসুন। জাস্ট আফটার পার্টিশন আপনারা গান্ধী মার্ডার, গান্ধী মার্ডারটাকে একটা অদ্ভুত ডিজাইনে ইউজ করা হলো। গান্ধী যে মার্ডার হতে যাচ্ছে এই জিনিস তো জানতেন প্যাটেল, জানতেন নেহেরু, ইন্টেলিজেন্স জানিয়েছে। স্বয়ং সেই সময়কার মহারাষ্ট্র, যখন মহারাষ্ট্র এবং গুজরাট একসঙ্গে ছিল, তখনকার ডেপুটি প্রাইম মিনিস্টার অফ মহারাষ্ট্র মোরারজি দেসাই একদম প্রত্যেককে ফোন করে করে জানিয়েছে যে পুনে থেকে একটা টিম ওয়েপনাইজড এগোচ্ছে টু হার্ম গান্ধী। তারপরে এটা জানিয়েছে 2 সপ্তাহ আগে। তারও পরে
There was no protection given to Gandhi. Even গান্ধী মার্ডারের 10 দিন আগে একদম বিড়লা হাউসে বোম্বিং হয়েছে, তার উপরে পুলিশ প্রোটেকশন করা হয়নি। অর্থাৎ গান্ধী ওয়াজ অ্যালাউড টু বি মার্ডার্ড বিকজ দিস মার্ডার হেল্পড কংগ্রেস অ্যান্ড নেহেরু ট্রিমেন্ডাসলি। আর সেই সময়টা মনে রাখুন, এটা ছিল জানুয়ারি 48, অ্যান্ড তার আগে কাশ্মীর ক্রাইসিস শুরু হয়ে গেছে অক্টোবরে। কাশ্মীর ক্রাইসিস আপনারা মাউন্ট ব্যাটেন পেপার্স দিয়ে দেখে রাখবেন, ফ্রেম অ্যাট মিড নাইট আর পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড মাউন্ট ব্যাটেন পেপার্স দেখবেন। প্যাটেল নেহেরু গিয়ে একদম মাউন্ট ব্যাটেনের পায়ে পড়ে গিয়ে পাওয়ার হ্যান্ড ওভার করে ব্যাক টু দ্য মাউন্ট ব্যাটেন। যে মাউন্ট ব্যাটেনের হাত থেকে ওরা ক্ষমতা নিয়েছিল 15 অগাস্ট, সেই পাওয়ারটাকে আবার হ্যান্ড ওভার করেছে। কি অসাধারণত বলছে, উই আর নট বিং এবল টু ম্যানেজ, উই ডোন্ট নো হাউ টু ম্যানেজ আর্মি, হাউ টু ডিল উইথ দ্য আর্মি, হাউ টু ম্যানেজ দ্য ক্রাইসিস, হাউ টু ট্যাকল দ্য ক্রাইসিস। অ্যান্ড সেই সময় সমস্ত সিরিয়াস মিটিংস যেটা নেহেরুর প্রিসাইড করার কথা, বিশেষ করে আমাদের ডিফেন্স রিলেটেড সমস্ত মিটিংস প্রিসাইড করেছে মাউন্ট ব্যাটেন, যেটা আমাদের কনস্টিটিউশনের বিরুদ্ধে। পিকুলিয়ার সিচুয়েশন। এবার দেখুন, অর্থাৎ মাউন্ট ব্যাটেন জানেনি এমন কোনো ইন্টেলিজেন্স সিরিয়াস আউটপুট থাকতে পারে না, সব জানে। অর্থাৎ সবাই চেয়েছে লেট গান্ধী বি মার্ডার। অর্থাৎ গান্ধী মার্ডার, এই যে বললাম, গডসের বন্দুক থেকে যে কটা বুলেট বেরিয়েছে তার থেকে বেশি বুলেট গান্ধীর বডিতে ছিল, এবং গান্ধীর বডিটাও প্রপারলি পোস্টমর্টেম করা হয়নি। মৃত্যুর পরেও বডি অনেকক্ষণ পড়েছিল, তারাই কোনো পুলিশ প্রোটেকশন ছিল না। আর গডসে তো ধরা দিয়েছে, কিন্তু এই হত্যাকাণ্ডে পরে যে কমিশনগুলো হলো, সেই কমিশনকেও কমপ্লিটলি কাজ করতে দেওয়া হয়নি। গান্ধী মার্ডার কেসের কমপ্লিশনের আগেই গডসেকে ফাঁসি দেওয়া হলো, যে কারণে 77-এ মোরারজি দেশাই ক্ষমতায় আসার পরে অ্যাজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলেছিলেন, আই ওয়ান্ট টু রিওপেন দ্য গান্ধী মার্ডার কেস। উনি জানতেন গান্ধী মার্ডার কেসে অনেক কিছু জিনিস লুকোনো আছে। বাট তারপরের খবর, গান্ধী মার্ডার কেস ক্যানট বি রিওপেন্ড বিকজ the basic materials of the Gandhi murder case is lost, destroyed, হারিয়ে গেছে, হারিয়ে দেওয়া হয়েছে। আর ওদিকে লাভ হলো, গান্ধীকে মার্ডার করে কিন্তু হিন্দুত্ববাদীদের লাভ হয়নি, লস হয়েছে। গান্ধী মার্ডারের মধ্যে নেহেরু অ্যান্ড মাউন্ট ব্যাটেন এটা অ্যাসিওর হয়ে গেল যে ভারতবর্ষে বহুদিনের জন্যে জাতীয়তাবাদী শক্তিকে খতম করে দেওয়া হলো। কারণ তারপরেই বলতে সরা করা হলো হিন্দুরা টেরোরিস্ট, হিন্দুত্ববাদীরা টেরোরিস্ট। এই গান্ধী মার্ডার কেস দিয়ে এই সুন্দর ন্যারেটিভ তৈরি করা হলো। হিন্দু নাম নিয়ে, ভারতের সনাতন ধর্ম নিয়ে আর কারো কথা বলার কোনো মরেল থাকলো না। ভারতবর্ষে ইসলাম নিয়ে পার্টি হতে পারে, পলিটিক্যাল পার্টি, খ্রিশ্চান নিয়ে পলিটিক্যাল পার্টি হতে পারে, কিন্তু হিন্দু নাম নিয়ে কোনো পার্টি থাকবে না। ভারতবর্ষে গভর্নমেন্টের পয়সায় কোরআন পড়ানো হতে পারে, সিস্টেম ওয়াইজ বাইবেল পড়ানো হবে, কিন্তু গীতা পড়ানো যাবে না, রামায়ণ মহাভারত পড়ানো যাবে না। হিন্দুরা অত্যন্ত টেরোরিস্ট, কারণ গডসে ইজ এ হিন্দু। দিস ন্যারেটিভ চলল একদম মিডিয়াতে, রেডিওতে এই জিনিস বাজানো হলো। এই গান্ধী মার্ডার কেসকে কংগ্রেসের মাউন্ট ব্যাটেন ভেরি ট্যাক্টফুলি ইউজ করলেন। এবার আসছি আমি তারপরে শাস্ত্রীজির মৃত্যু, তারপরের মৃত্যু, শ্যামাপ্রসাদের মৃত্যু। শ্যামাপ্রসাদের মৃত্যু কাশ্মীরে। এই মৃত্যুর আগে একদম শেখ আবদুল্লাহ এবং নেহেরু একসঙ্গে মিটিং করেছেন। যখন শ্যামাপ্রসাদকে
সেখানে বন্দি রাখা আছে। সেই অবস্থায় গিয়েছেন কাশ্মীরে। শেখ আবদুল্লাহ অ্যান্ড নেহেরু মিটিংস হয়েছে। নেহেরু বন্দি সামনে দেখতে যাননি। তারপর উনি বিদেশে চলে গেছেন, এখানে মার্ডার কমপ্লিট হয়ে গেছে। তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে বিভিন্ন নেতা বক্তব্য রেখেছেন। ইভিন ডক্টর মেঘনাথ সাহা পার্লামেন্টে অ্যাপিল করেছেন যে একটা কমিশন হোক। গভর্নমেন্ট কথা শোনেনি। শ্যামাপ্রসাদের মা অ্যাপিল করেছে, কথা কেউ শোনেনি। কোনো পোস্টমর্টেম হয়নি। আর পরবর্তীকালে শ্যামাপ্রসাদের নিজস্ব যারা ক্লোজ পার্সনস তারাও একটা করে মার্ডার হয়ে গেছে। তার পরবর্তী মুখার্জি ফ্যামিলি মুখে কুলু পেটেছে, কারণ মুখার্জির শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে কথা বললে সবার লাইফের প্রসপেক্ট ডুমড হয়ে যাবে। তারপরে শাস্ত্রীজির তাসকন থেকে ডেড বডি এলো, ডেথ সার্টিফিকেট নেই, পোস্টমর্টেম হয়নি। পরবর্তীকালে একটা কমিটির কাছে ডিপোজিশন যাওয়ার পথে তার ক্লোজ সেক্রেটারি খুন হয়ে গেলেন পথের অ্যাক্সিডেন্টে ইন দ্য স্ট্রিট, অ্যান্ড তার ডাক্তারও খুন হয়ে গেল। দিস কান্ট্রি। কার লাভ হলো? লাভ হলো ইন্দিরা গান্ধীর। আর যে লোকটা দুধে বিষ দিয়ে তাসকন্দে শাস্ত্রীজিকে বিষ খাইয়ে মারল, সেই লোকটা সরাসরি চলে গেল তাসকন থেকে পাকিস্তান। আর ইন্দিরা গান্ধী তার পাকিস্তানের তার যত ডিউজ পেনশনস অল পাঠিয়ে দিলেন। এই তো ইতিহাস। তার কারণ শাস্ত্রীজির সাডেনলি আফটার ডেথ অফ নেহেরু বিকেম দ্য প্রাইম মিনিস্টার। তার কিচেনের মেম্বার্সদেরও চেঞ্জ করার সময় ছিল না। হি গট দ্য কিচেন অফ নেহেরু, যেখানে কন্ট্রোল ছিল ইন্দিরা গান্ধীর। সব মুসলিম বাবুর্চিরা ছিল। এবং নিয়ম, যখন কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বিদেশ সফরে যাবে তার সঙ্গে একটা মিনি কিচেন অ্যান্ড মিনি ক্যাবিনেট উইল মুভ। মিনি কিচেন গিয়েছে। তারপর অনেক ঘটনা। এবার কাম টু দ্য এবার মাঝে নেহেরুর সময়, ইন্দিরা গান্ধীর সময় খুব টপ লেভেল অ্যাটমিক সায়েন্টিস্ট, টপ লেভেল মিসাইল সায়েন্টিস্ট মিস্টেরিয়াস ডেথস হয়েছে। কারো ডেড বডি পাওয়া গেছে ভ্যাকেশন হাউসে, ফার্ম হাউসে, কোস্টে, যেখানে ভ্যাকেশন কার হোটেলে, সুইমিং পুলে। কেউ মার্কেটিং করতে গিয়েছে, রাস্তায় দুর্ঘটনায় ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ট্রাক রান ওভার করে চলে গেছে। অ্যাবাউট 1 ডজন অফ টপ অ্যাটমিক সায়েন্টিস্ট অ্যান্ড মিসাইল সায়েন্টিস্ট, যারা ভারতবর্ষের ডিফেন্সের জন্য ভীষণ প্রয়োজন ছিল। এবং একটা এফআইআর হয়নি, অনেকের তো পোস্টমর্টেম হয়নি, জাস্ট সিম্পলি ডেথ বলে চালিয়ে গেছে। এই হচ্ছে এরা অফ নেহেরু অ্যান্ড ইন্দিরা গান্ধী। তারপরে আসুন আপনি, ইউ কাম টু দ্য মিস্টেরিয়াস ডেথ অফ সঞ্জয় গান্ধী। সঞ্জয় গান্ধীর হেলিকপ্টার ক্র্যাশ করেছিল। দিনটা মনে রাখুন, সোমবার ছিল এটা, 1980। ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে এসেছে সোমবার সকালবেলা। তখন ভারতবর্ষে টিভি আসেনি। জাস্ট সেদিন আমি গাইনিবাড়ায় সে সময় কাজ করছি একটা, হঠাৎ সিস্টাররা বলল, স্যার দেখুন রেডিওতে এখনই একটা সিরিয়াস নিউজ, হেলিকপ্টার ইনভলভিং সঞ্জয় হ্যাজ ক্র্যাশ। তখন তো ভারতবর্ষের রিয়েল প্রাইম মিনিস্টার ইজ ড্রাইভিং ইন্দিরা গান্ধী, সুপার প্রাইম মিনিস্টার। এবং তারপরের খবর, ইন্দিরা গান্ধী কেম টু দ্য ক্র্যাশড এরিয়া, এবং সেখান থেকে তার প্রথম কাজ ছিল সঞ্জয় গান্ধীর কোমর থেকে এবং আর্ম থেকে দুটো, হ্যাঁ ঠিক, অভিষেক হোমি জাহাঙ্গীর ভাবার
যে প্লেনটা ক্র্যাশ করে শুধু হোমিনি, ওইখানে প্রায় আমাদের জন 4 টপ অ্যাটমিক সায়েন্টিস্ট ছিল ভারতবর্ষের, সবাই ক্র্যাশড হয়ে চলে গেল। এবং তারও দীর্ঘদিন কয়েক মাস পরে সে আল্পস পর্বতে অভিযাত্রীরা বেড়াতে গিয়ে দেখে, এবং ভারত তরফ থেকে সেই ক্র্যাশের কোনো ইনভেস্টিগেশন করা হয়নি, কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো চেষ্টাও করা হয়নি। তখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসছে শাস্ত্রীজির মৃত্যুর পরে। এবার সেখানে কি হয়েছিল, তারা খবর দিল তারা ক্র্যাশ প্লেনসের পার্টস পেয়েছে, ডেড বডিগুলোর পার্টস পেয়েছে, তখন বোনস হয়ে গেছে। এবং ভারত সরকারকে চিঠি করেছিল যে এইগুলো আমরা পেয়েছি, আপনারা নিয়ে যান। ইন্দিরা গান্ধী ডিড নট রেসপন্ড। দ্যাট ইজ আওয়ার রেসপেক্ট ফর আর রিয়েল হিরোজ। হ্যাঁ, এবার আসছি সঞ্জয়ের কথায়। সঞ্জয়, ইন্দিরা গান্ধী সেদিন ওই স্পটে দাঁড়িয়ে ডিক্লেয়ার করলো যে একটা কমিশন হবে। এবার সন্ধেবেলা ইন্দিরা গান্ধীর মুখ থেকে এই কথা বেরোলো, কমিশন ইজ উইথড্রন। সুশান্তবাবু শুনে রাখুন, কমিশন উইথড্রন একদম। অর্থাৎ ইন্দিরা গান্ধী নিজের ছেলের কমিশন করতে এগোতে পারলেন না। কি ট্র্যাজেডি! এত মানুষের খুনের উপরে গান্ধী নেহেরু ডাইনেস্টি দাঁড়িয়ে আছে, নিজের ছেলের খুনের কিনারা করার কমিশন তিনি এগোতে পারলেন না। তার কারণ এমন কিছু বেরিয়ে যাবে এতে ইন্দিরা গান্ধীর অস্তিত্ব বিপন্ন হবে, বা এমন হাত আছে যে হাতটা বসে আছে ইন্দিরা গান্ধীর বাড়ির মধ্যে। কি ট্র্যাজিক! অথবা আরেকটা জিনিস, নিজের মা ইন্দিরা হয়তো সঞ্জয়ের হাত থেকে মুক্তি পেতে চেয়েছিল। কি ট্র্যাজিক! যারা অন্য লোকের খুনের উপরে দাঁড়িয়ে আছে, যাদের সাম্রাজ্য, তাদের নিজের ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি একটা করে আসছে। তারপরের ঘটনা, ইন্দিরা গান্ধী নিজে একদম নিজের বাড়িতে, কি প্রয়োজন ছিল খুনিদের সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ করার? অর্থাৎ প্রমাণ লোপ হয়ে গেল। যাদের গুলিতে ইন্দিরা গান্ধী মরলেন তাদেরকে সঙ্গে সঙ্গে গুলি করা হলো। কেন? প্রমাণ লোপ করা হলো। অর্থাৎ হোম ফ্রন্টেই তো খুনি বসে আছে। এবং তারপরে তো কমিশন হয়েছিল, তারপরে কংগ্রেস গভর্নমেন্টই ক্ষমতায় এসেছিল। তাহলে সেই গভর্নমেন্টই, তখন তো সোনিয়া গান্ধী ক্ষমতায়, কংগ্রেস প্রেসিডেন্ট, কই নিজেদের কমিশনের রিপোর্ট পার্লামেন্টে তো পেশ করলো না। কি ট্র্যাজেডি! তারপর রাজীব গান্ধীর মার্ডার, সেখানেও দেখুন কমিশন তৈরি হলো, কংগ্রেস গভর্নমেন্ট দীর্ঘদিন, তারাও সেই রিপোর্ট টেবিল করেনি পার্লামেন্টে। অর্থাৎ দ্য এনিমি হ্যান্ডস ইন, অর্থাৎ দ্য অ্যাসাসিনস হ্যান্ডস, there may be foreign hands, maybe outside hands, but in collaboration there is someone who is inside. কি ট্র্যাজেডি! যারা অন্য লোকগুলোকে খুন করিয়ে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিল, তাদের ফ্যামিলিতে এই ট্র্যাজেডি। তারপরের ঘটনা অনেক। একটা জিনিস মনে রেখো, একটাই মনে রাখবেন, ভারতবর্ষে গত 100 বছরে একটা টাসেল চলছে। এই টাসেল শুধু আমাদের এক্সটার্নাল এনিমির বিরুদ্ধে নয়, টাসেল হয় সেম একদম ইনসাইডে দুটো ফ্রন্ট কাজ করছে। আমি এটাকে জেনারেলাইজ করছি, দুটো ফ্রন্ট কাজ করছে। একটা ফ্রন্ট চাইছে ভারতবর্ষ আবার জেগে উঠুক, তার একদম স্বাধীন সত্তা, তার ইতিহাস ও ঐতিহ্যের উপরে ভারতবর্ষ হিসেবে। আর একটা গ্রুপ চাইছে ও থাক একদম ফরেন কান্ট্রিগুলোর কলোনি হিসেবেই, মেন্টালি কলোনি হিসেবে, স্লেভস হিসেবে, ইন্ডিয়া হিসেবে। এবং দোজ লিডার্স উইল লিড দিস কান্ট্রি, রুল দিস কান্ট্রি অ্যাট দি এজেন্ট অফ দি ফরেন কান্ট্রিজ। এই দুটো গ্রুপসের মধ্যে এই টাসেল চলবে। এবং এই টাসেলের একটা লাস্ট হচ্ছে আমাদের জেনারেল রাওয়েত, বা লাস্ট আমাদের ফার্স্ট চিফ অফ দি ডিফেন্স স্টাফ, আমাদের জেনারেল রাওয়েতের মৃত্যু এই জায়গাটিতে। এটা নিয়ে বেশি কথা বলা মুশকিল,
আরেকটা জিনিস বলে রাখি, আবার সে একটা কথা, নেতাজি মিস্ট্রি, আমি একটা জিনিস বারে বারে বলি, আপনারা তো মহাভারত পড়েছেন, মহাভারতে কৃষ্ণের 100 খানার বেশি, 108 খানা নাম কেন? কি রহস্য? একটা গ্রুপ আছে সেকুলাররা, যারা এখনো মানে এরিয়ান ইনভেশন থিওরি, যারা বলে ইতিহাস, রামায়ণ মহাভারতের মধ্যে কোনো ঐতিহাসিকত্ব নেই, নো হিস্টোরিসিটি, অল স্টোরিজ। ভাই, রামায়ণ মহাভারতের বর্ণিত প্রতিটা জিওগ্রাফিক্যাল এরিয়া is undergoing excavation. There are cities, there are Sabhyatas, civilizations. Even materials are there. রামায়ণ মহাভারত ইতিহাস। কৃষ্ণের 100টা নাম কেন? কেন সুভাষচন্দ্রের প্রতিটা পর্যায়ে একটা করে আলাদা নাম? কি জন্য? কিসের প্রয়োজনে? আর আমি যখন নেতাজি থেকে ভগবানজি লিখছিলাম, একটা চ্যাপ্টারে লিখেছিলাম, হোয়াট আর দ্য প্রবলেমস অফ দ্য সিকিউরিটি অফ সুভাষচন্দ্র, দ্য ডিফারেন্ট ফেজে, যখন নেতাজি পর্যায়ে এবং পরবর্তীকালে, হোয়াট আর দি সিকিউরিটি রিস্কস টু হিম। এই সেই সিকিউরিটি রিস্কের জন্যে সব কিছু বলা সম্ভব না। সব ডকুমেন্টস পাবলিকের কাছে দিয়ে লাভ নেই। যে ভারতবর্ষের পাবলিক ডকুমেন্টস পড়লেও ডকুমেন্টস পড়ে না, পেলেও পড়ে না। আপনার হাতে কিছু ওয়েপন্স দিলাম, কিছু ফাইলস দিলাম, আপনি ইউজ করলেন না। ইউজ না করলে ওটা পড়ে থাকবে না, দ্য এনিমি টেক ওভার করবে, ওগুলো স্মাগলড আউট হয়ে যাবে। এনিমিজ উইল ইউজ দোজ থিংস এগেনস্ট ইউ। যতক্ষণ না আপনারা গানস ইউজ শিখবেন, ফাইলস প্রপারলি ইউজ শিখবেন, ততক্ষণ তাদের হাতে গানস তুলে দেওয়াটা খুব ক্ষতি হবে। দে উইল কমিট সুইসাইডস, দে উইল আননেসেসারি ড্যামেজেস দে উইল ডু, they will not properly target the enemies, and files will come that will be smuggled out. Enemies will use that. আমি তো একটা জিনিস চিৎকার করে কিছুদিন বলছি, কোনখানটা অসুবিধে হচ্ছে? 1000 প্লাস 2000 ফাইলস অন আইএনএ নেতাজি বেরিয়ে গেছে। ভালো করে পড়লে কত অসুবিধে হচ্ছে কি এই কনক্লুশনটা টানতে, যে 1945 অগাস্টে তাইওয়ানে প্লেন ক্র্যাশ হয়নি। এনি প্রবলেম? এনি প্রবলেম? so long documents has come, 85 পর্যন্ত the God was there. Any problem? ফৈজাবাদের ট্রেজারিতে উনি এতগুলো ট্র্যাঙ্ক, এত মেটেরিয়ালস রেখে গেছিলেন কেন? আর সেগুলো বা কেন হাইকোর্টের অর্ডারেই সেগুলো মিউজিয়াম হয়ে আছে? টু টেল সামথিং টু দিস কান্ট্রিম্যান। একটা জিনিস আমি কমিশনে কি বললাম, কি প্রেসকে বললাম, দ্যাট ইজ ওয়ান থিং। অ্যান ইন্ডিভিজুয়াল, এ ম্যান অফ নো ইম্পর্টেন্স, আমার কথার রিপারকাশন কম হবে, বাট একটা গভর্নমেন্টের পক্ষে একটা কথা বলা, ইট ইজ টু মাচ, টু মাচ, টু মাচ। অ্যান্ড এই মুহূর্তে ভারতবর্ষের কাছে, এই মুহূর্তে কাছে নাম্বার ওয়ান প্রায়োরিটি, not to get the answer publicly where the God is, what the God is doing, not to disclose that thing is the priority. The priority is your enemy on the north, China, your enemy on the west, Pakistan, and your enemies inside,
very strong. More Pakistanis are in India than the Pakistanis in West Pakistan. More Chinese are here in India. And এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল infiltrators in your homes, enemies in your homes, traitors in your homes. That is the of immediate priority to tackle. আরেকটা জিনিস বলে রাখি, যেটা আমাদের মতিলাল মজুমদার তার ধ্যানের মধ্যে রেখেছিলেন। ভারতের শেষ আশা ভরসা সুভাষচন্দ্র, শেষ আশা ভরসা। যদি কেউ বলে উনি আর নেই, তাহলে ভারতবর্ষের কোনো ভবিষ্যৎ নেই। আর ভবিষ্যতের কোনো ভবিষ্যৎ এটা হতে পারে না। ভারতবর্ষের পূর্ণাঙ্গ মুক্তির আগে ওনারও কোনো মুক্তি নেই। এই কথাগুলো শুনে ওনার মুখ দিয়ে নয়, ভারতবর্ষের অনেক সাধকের মুখ থেকে বেরিয়েছে। আর এই কথাগুলো স্ট্র্যাটেজিক্যালি, কথাগুলো একদম একটা প্রাইম মিনিস্টারের মুখ থেকে বেরোনো, একটা গভর্নমেন্টের মুখ থেকে বেরোনো, তার ভয়ঙ্কর রিপারকেশন। পৃথিবীর কোনো ডিফেন্স হেডকোয়ার্টারের, তার ওয়ার হাউসের, তার যে স্ট্র্যাটেজি পৃথিবীর কোনো কান্ট্রি ডিসক্লোজ করে না। নট ইভিন টু ইটস ওন পিপল, নট ইভিন হিজ ওন ক্যাবিনেট মেম্বার্স। ওয়াশিংটনের প্রেসিডেন্টও জানে না তার ওয়ার হাউসের চিফ অফ দি আর্মি স্টাফ কোন কোন ফ্রন্টের কি স্ট্র্যাটেজি নিয়ে বসে আছে। ইভিন দ্য প্রেসিডেন্ট ইজ নট হ্যাজ নট রাইট। ঠিক ভারতবর্ষের জানবে মাত্র কয়েকজন, প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার অ্যান্ড দ্য আর্মি চিফস। দ্যাট নট ইভিন দ্য অল দ্য আর্মি চিফস। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। সিম্পল। আমাদের অ্যাটমিক টেস্টের সময় কজন জানতো একদম, শুধু জানতো একদম অ্যাটমিক ডিপার্টমেন্টের হেড, প্রাইম মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টার। আর কেউ জানতোই না, জানতে দেওয়া হয়নি। কারণ জানতে দিলেই স্যাবোটেজড হয়ে যাবে। তার আগে বিদেশি শক্তি, অ্যাটমিক পাওয়ার্সরা এসে তোমার সমস্ত অ্যাটেম্পটকে ডিস্ট্রয় করে দেবে। সো ডেঞ্জারাস। আমাদের অনেক ট্রুথ, অনেক স্ট্র্যাটেজিজ, ডেমোক্রেসি 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 বলে অধিকার হতে পারে না। আমার কান্ট্রি ডেমোক্রেসি, অতএব সব জায়গায় অধিকার আছে। ভাই, হোয়াট ইজ ইউর সেন্স অফ রেসপন্সিবিলিটি? হাউ মাচ স্যাক্রিফাইস ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি? সব কিছু জানার অধিকার সবার নেই। গণতন্ত্রের নাম করে সব কিছু কোনো কান্ট্রি ডিসক্লোজ করে না, ডিসক্লোজ করতে পারে না। দ্যাটস সুইসাইডাল। Yes, Abhishek, one of the advisors of this government of India asked me a question, Dr. Pal, to what extent you want the disclosure of the files? My answer was, not a single line, not to speak of the file beyond 1985, that's all. আমার ইচ্ছে আছে ট্র্যাজেডি, আমি কালকে এই পরশু বলছিলাম, বাংলাদেশে আমরা দেশবন্ধুর উপরে ভালো বই এখন মার্কেটে পাওয়া যায়। কেন ইমাজিন? আর ওপার বাংলায় ফজলে হকের কোনো জীবনী ডিসকাসড হয় না। আর এই ভারতবর্ষে সাভারকারের জীবনী ডিসকাস করলে রিপারকাশন হয়, কত বিদ্রুপ আসে। ভাই, ব্রিটিশ ইন্টেলিজেন্স ফাইলসও ডিসক্লোজড হয়ে গেছে।
ফাইলের পর ফাইল, সেখানেই দেখবে কম্প্যারিজনটা। ওরাই সেখানে গান্ধীর সঙ্গে সাভারকারের কম্প্যারিজন লিখে রেখেছে। Gandhi is no comparison to Savarkar. Gandhi is a British agent from the very beginning, and communists another set of agents. সৌম্যসাথী, আমি তো ডকুমেন্টটা দেখিয়েছি। From before the days of Second Great War, ভারতবর্ষের CPI, Communist Party of India, communists were not under Comintern, not under Russia, but under British Communist Party. British Communist Party was guiding the communists in India. That's why don't expect from them any patriotic works. They were against 42 August movement, against INA, and they are for partition. Let me stop here today. আমি কাল থেকে ভাবছি চিত্তরঞ্জন দাসের উপরে, দেশবন্ধুর উপরে 2-3টে এপিসোড করব, কারণ আমার মনে হয়, আমি আবার বলেছি, দেশবন্ধুকে নতুন করে আমাদের দেখা উচিত, সেই সঙ্গে ফজলুল হককে। ওপার বাংলার বন্ধুদের বলেছি, তোমরা ফজলুল হক পড়ো। তোমরা শুধু ওখানকার মুজিবুর রহমান পড়ছো ভালো, বাট পড়ো, ফজলুল হক পড়ো। দেশবন্ধু, দেশবন্ধুর স্যাক্রিফাইস, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, সেই তুলনায় কম্পেয়ার করো তোমাদের গান্ধী নেহরুর স্যাক্রিফাইস। সৌম্যসাথী, স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ। ত্যাগ কে করতে পারে? যার কিছু আছে, যার সম্পদ আছে, বা অন্য কিছু আছে, বা ইভেন কিছু নেই, সে জীবন দিচ্ছে ফর এ মহৎ, ফর সাম আইডিয়ালস। দেশবন্ধুর কি ছিল? সেই যুগে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম, ইন্ডিয়ার টপমোস্ট প্র্যাকটিসিং ব্যারিস্টার, দানের পর দান, এই সব কিছুকে ত্যাগ করা, নিজের এত বড় প্যালেসগুলোকে সব দেশের জন্য দিয়ে দেওয়া, নিজে একটা রুমও রাখেনি, একটা ছোট্ট রুমও রাখেনি নিজের জন্য। এই ত্যাগ কার আছে? গান্ধী নেহরুর কোনো প্র্যাকটিস ছিল? ব্রিফলেস ব্যারিস্টার্স। ত্যাগটা কোথায় তাদের? তারা কি ত্যাগ করে? তারা কিছুই ত্যাগ করেনি, জীবনও তো দেয়নি। পুলিশ গান্ধী নেহরুর উপরে জীবনে কখনো একটা লাঠি দেয়নি, মারেনি। চিরকাল তাদেরকে জেলে রেখেছে, একটা প্যালেসকে রিকুইজিশন করে প্যালেসকে টার্ন করেছে, নাম লিখেছে প্রিজন। প্যালেসের মধ্যে রাজকুমারদের যেমন থাকে সেরকম করে সেবা সেভাবে তাদের রাখা হতো। আর ওদিকে লাজপত রায়দের জেলখানা দেখো, তিলকের জেলখানা, সাভারকরের জেলখানা, সুভাষ বোসের জেলখানা। আমি এই প্রশ্নগুলোই করেছিলাম সিদ্ধার্থ শঙ্কর রায়কে, উনি কাঁদতে শুরু করেছিলেন যে আপনি সবাইকে দেশপ্রেমিক কি করে বলছেন, কি করে সবাইকে আপনি এক ফর্মে রাখছেন? আপনি দেখুন এই মানুষগুলোকে ব্রিটিশ কীভাবে ট্রিট করেছে, আর এই গান্ধী নেহরুকে কীভাবে ট্রিট করেছে। একটা প্যালেসকে, আগা খাঁর প্রাসাদকে রিকুইজিশন করে সেখানে গান্ধী রাখছে, নেহরুকে রাখছে, 8-10 জন এখন আর্দালি তাদের সেবা শুশ্রূষা করছে। ত্যাগ কোথায় গান্ধী নেহরুর? সেই মানুষটার 150তম বার্ষিকী, বাংলাদেশে কারো কোনো কথা নেই, সবাই সব কিছু ভুলে গেছে। আমি দিন কয়েক আগে প্রচণ্ড বারে বারে প্রতিবাদ করছি, কিছু মানুষ সুভাষ বোসের জন্মদিন 23 তারিখটাকে হলিডে চাইছে। এই হলিডে নাকি না চাইলে সুভাষ বোসের প্রেস্টিজ থাকছে না। আর হলিডে দরকার একটা সুভাষ বোসকে পড়াশুনো করার জন্য, মানে সুভাষ বোসকে পড়াশুনো করতে গেলে, জানতে গেলে একটা হলিডে দরকার,
তাহলে নাকি জনগণ প্রশ্ন করবে কেন হলিডে, অতএব সেই জন্যই নাকি সুভাষ বোসের সঙ্গে আগ্রহ জন্মাবে। হলিডে একটা ডিক্লেয়ার করতে হবে যাতে জনগণের মধ্যে প্রশ্ন থাকে কেন হলিডে, তাহলেই আগ্রহ জন্মবে, তারপরেই নাকি সুভাষ বোস নিয়ে তাদের পড়াশোনা শুরু হবে, আগ্রহ জন্মাবে। হাউ পিকুলার আর্গুমেন্টস! এটা নাকি সুভাষ বোসকে সম্মান জানানোর পথ, জাতীয়তাবাদকে জাগ্রত করার পথ। তো দুদিন পরে বলবে আচার্য পিসি রায়ের জন্য একটা ন্যাশনাল হলিডে দরকার, না হলে তাকে আমরা ভুলে যাব, পড়াশুনো করব না। জগদীশ বোস ভুলে যাব, পড়াশুনো করব না। তো প্রত্যেকের নামে একটা করে হলিডে হয়ে যাক, তার সম্বন্ধে কনসাসনেস জাগানোর জন্য দেশবাসীর। কি ট্র্যাজিক! They demand a holiday so that the people will ask why the holiday, then they will be conscious, then they will start reading on Subhash Bose, and in that way চেতনা জাগবে, কনসাসনেস আসবে, সুভাষ বোস সম্বন্ধে পড়াশুনো বাড়বে। হাউ ফানি আর্গুমেন্টস! ভাই, নো হলিডে। তোমরা একই সঙ্গে গান্ধীর ছুটির সঙ্গে সুভাষ ছুটিকে মেলাতে পারো না। সুভাষ বোস, নেতাজি, গান্ধীকে এক প্ল্যাটফর্মে রাখতে পারো না, পারো না। দুজ আর নট ইন দ্য সেম প্ল্যাটফর্ম। দেশে একটা নেতাজি জন্মায় ফিউ সেঞ্চুরিজতে একটা। ওই চন্দ্রগুপ্তের পরে একটা নেতাজি এসছে 2000 বছরের মধ্যে, মাঝে আসেনি। There should be no holiday, a national day, যেদিন সমস্ত ইনস্টিটিউট খোলা থাকবে, ছেলেরা এসে প্যারেড করবে। কি ট্র্যাজেডি এখন দেখছি। আমাদের সময় ছোটবেলা স্কুলে, বিভিন্ন স্কুলে গার্ডেন থাকতো, সেই গার্ডেনে কাজ করতো, আমরা কাজ করতাম, মানে প্যারেড করতাম। প্যারেড উঠে গেছে, গার্ডেনিং উঠে গেছে। 23 তারিখে স্পন্টেনিয়াস আমরা প্যারেড করতাম, এখন কোথায়? এখন তো বেঙ্গলের ছুটি 23 তারিখে, কটা স্কুল ফ্ল্যাগ হোয়েস্টিং করে 23 তারিখে, কটা স্কুলে প্যারেড হয়। সুতরাং ছুটি পেলেই নেতাজি নিয়ে পড়াশুনো বাড়বে, জনগণের আগ্রহ বাড়বে, এই আর্গুমেন্টটা আমি জানি না হাউ দ্যাট আর্গুমেন্ট কামস। এ তো সেই পপুলার ডিমান্ড, যেমন ডোল দেওয়া, বিনে পয়সায় ডোল দেওয়া, এটাও খুব পপুলার ডিমান্ড। জনগণ খুব খুশি বসছে, সবাই বিনে পয়সায় চাল ডাল পাচ্ছে, কোনো কাজ নেই, সবাই ভোট দিচ্ছে, পপুলার ভোটিং, জনগণ খুব খুশি। ইজ দিস এ ডেভেলপমেন্ট অফ বেঙ্গল? ছুটি ঘোষণা করে দিলাম, জনগণ খুশি, সরকারও দেখলাম এই পপুলার ডিমান্ড স্যাটিসফাই করে দিলাম, জনগণের কথা শুনলাম। ওতে জাতীয়তাবাদের কি হলো? নেতাজি চর্চার কি হলো? কোনো স্কুলেই হয় না। হ্যাঁ, সুতরাং আমি আজ রাখছি। শুভ সন্ধ্যা। ও না না, কার কিছু প্রশ্ন থাকলে তোমাদের আমি দেখলাম তোমাদের, ইন এ ডেমোক্রেসি ইউ হ্যাভ গট দ্য রাইট, ইউ হ্যাভ গট দ্য রাইট টু ডিমান্ড এনিথিং, বাট মনে রেখো পপুলার এজেন্ডা দিয়ে স্যাটিসফাই করে পৃথিবীর কোনো দেশ উন্নতি করেছে আমি জানি না। অ্যাট টাইমস কিছু কিছু বিটার পিল খেতে হয়, কিছু জিনিস ফোর্সফুলি করতে হয়। এই জাতি 1000 বছর ধরে বেশি পরাধীন, আমাদের সেন্স অফ মরালিটি চলে গেছে, কি আমাদের ভালো মন্দ আমরা ভুলে গেছি। ছুটি নিয়ে কি করব? ছুটি দিয়ে ছেলেরা কি করবে আমি জানি না।
এই ছুটির ডিমান্ডের জেনুইন আর্গুমেন্ট কি, অনেস্ট আর্গুমেন্ট কি? অনলি পপুলারিটি ছাড়া, অনলি পপুলিজম দিয়ে পৃথিবীর কোনো দেশে কোনো উপকার হয়নি, হবে না, হয়নি, হবে না। শুভরাত্রি, জয় হিন্দ।